স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। চীনের সাথে বাংলাদেশের সহযোগিতা বাড়াতে 21টি সমঝোতা স্মারক ও চুক্তি এবং 7টি ঘোষণাপত্র স্বাক্ষর হয়েছে। এর মধ্যে 2টি সমঝোতা স্মারক নবায়ন করা হয়েছে। বুধবার বেজিংয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকে এগুলো সই হয়। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় গ্রেট হলে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। রাষ্ট্রীয়ভাবে অভ্যর্থনা জানিয়ে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অফ অনার প্রদান করা হয়। এরপর দুই প্রধানমন্ত্রীর মধ্যে হয় একান্ত বৈঠক। এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে আলোচনা হয় তাদের। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের নেতৃত্বে দুই দেশের মধ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা ইস্যু ছাড়াও দুই দেশের মধ্যকার ব্যবসা বাণিজ্য, বিনিয়োগ, দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পূর্ব ঘোষিত বাস্তবায়নে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমবেত হচ্ছে কোটা বিরোধী আন্দোলনকারীরা। সেখানে আছেন সহকর্মী তানভীর খন্দকার, তার কাছে জানবো সবশেষ তথ্য। তানভীর, কোটা বিরোধী আন্দোলনকারীদের সড়ক অবরোধ কর্মসূচি কি শুরু হয়েছে? রাজীব, আপনি যেটি বলছিলেন কিছুক্ষণ আগ পর্যন্ত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তা, বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এই মাত্র প্রায় 5 থেকে 6 মিনিট আগে শিক্ষার্থীরা কিন্তু শাহবাগে এসে অবস্থান নিয়েছে এবং সারা দেশব্যাপী যে তাদের এই কর্মসূচি কিন্তু শুরু হয়েছে সকাল 10টা থেকে একেবারে সন্ধ্যা পর্যন্ত চলবে। আপনি জানেন আজকে একটি হাইকোর্টের রায় হওয়ার কথা রয়েছে, সেই বিষয়টির জন্যও কিন্তু এখানে যারা সমন্বয়ক সহ অনেকে আছেন তারা কিন্তু এই আসলে হাইকোর্টে কি রায় আসে বা কি শুনানির পরে কি বক্তব্য আসে সেটির জন্য অপেক্ষা করছেন। কিন্তু তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন এখন একটি দাবি, কোটা যে বিরোধী যে আন্দোলন, সেই আন্দোলন আসলে সফল না করে তারা ঘরে ফিরবেন না। আসলে একটি বিষয় আপনাকে জানাতে চাই রাজীব, যে এই যে আন্দোলন চলছে শিক্ষার্থীদের এই আন্দোলন, আপনারা জানেন বেশ কিছুদিন যাবত এই আন্দোলন চলছে। শাহবাগ সহ ঢাকায় কিন্তু 17টি স্পটে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন এরই মধ্যে, এবং ঢাকার বাইরেও কিন্তু আরও প্রায় 15 থেকে 16টি জেলায় আমরা দেখেছি তাদের এই কার্যক্রম চলছে। এবং আপনি কিছুক্ষণ আগে আমরা যেটা দেখতে পাচ্ছিলাম, এই শিক্ষার্থীরা এখানে আসার আগেই মুক্তিযোদ্ধার সপক্ষের, মুক্তিযোদ্ধার সন্তান, এরকম কিছু আসলে ব্যানারে কিন্তু এই কোটার সপক্ষের কিছু মানুষ তারা কিন্তু জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু কিছুক্ষণ আগে একটি মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসি চত্বর শেষ করে তারা কিন্তু আবার এই জাদুঘরের সামনে এসে অবস্থান নিয়েছে এবং তার কিছু দূরেই কিন্তু যথারীতি শিক্ষার্থীরা তারা এই কোটা বিরোধী যে তাদের এই আন্দোলন, সেই আন্দোলন চলছে এবং চলমান থাকবে। তারা বলছেন যে আসলে 5% কোটার পক্ষে তারা যুক্তি তুলে ধরে তারা বলছেন এখানে যারা সমন্বয়ক সহ যারা আসলে এখানে আছেন নেতৃত্বে আছেন এই আন্দোলনে, তারা বলছেন যে সর্বোচ্চ 5% কোটার পক্ষে তারা কোটা বিরোধী না, বাট সেই কোটা যেন যৌক্তিক এবং যৌক্তিক পর্যায়ে আনা হয় এবং একই সাথে যারা আসলে পিছিয়ে পড়া গোষ্ঠী, সংবিধানে যে নিয়মটি রয়েছে, যে বিধি রয়েছে যে আসলে পিছিয়ে পড়া গোষ্ঠীদের জন্য কোটা, সেটি সর্বোচ্চ 5% রেখে এই কোটা সংস্কারের কিন্তু তারা কথা বলছে বারবার। এবং এই আন্দোলন তারা এই দাবি না পূরণ হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না, এরকম একটি কথা কিন্তু এই আন্দোলন থেকে জানাচ্ছিল। রাজীব, এই ছিল আমার কাছে সবশেষ। তানভীর, আপনাকে ধন্যবাদ। এদিকে ঢাকার ইচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সড়কের দুই পাশে আটকা পড়েছে অনেক যানবাহন। সবশেষ তথ্য জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, ঢাকার ইচা মহাসড়কের অবস্থা কি? যানবাহন চালু করতে পুলিশ কোনো উদ্যোগ নিয়েছে? জি রাজীব, আপনি যেমনটি বলছিলেন, আমি ঢাকার ইচা মহাসড়কে রয়েছি। এখন সকাল 10:30টার দিকে কিন্তু ঢাকার ইচা মহাসড়কে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু এখানে 2টি লেনই তারা দখল করে এখানে অবস্থান নিয়েছে এবং সেই সাথে এখানে তারা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করছে বলে আমাদের জানিয়েছেন। এবং তারা এই অবরোধ কর্মসূচি আজকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা ঘোষণা করেছে এবং সেই সাথে এই অবরোধ চলার কারণে কিন্তু আমরা দেখতে পেয়েছি ঢাকার ইচা মহাসড়কের 2টি লেনে কিন্তু একটি
যানজটের সৃষ্টি হচ্ছে এবং সেই সাথে এখানে আজকে যারা স্কুলগামী শিক্ষার্থী ছিল এবং অনেকের আজকে পরীক্ষা রয়েছে তারাও কিন্তু দুর্ভোগে পড়েছে। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলছিলেন, পুলিশ কিন্তু আমরা এখনো এই অঞ্চলে আমরা চোখে পড়েনি এবং সেই হিসেবে কিন্তু এখনো তারা এই শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা যেমনটি বলছিলেন যে তাদের আজকে একটি সুপ্রিম কোর্টের যে আন্দোলনটি রয়েছে সেই আন্দোলনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি সমন্বয়ক রয়েছেন আরিফ সোহেল, তিনি কিন্তু একটু আগে তিনি ঘোষণা করলেন এখানে যারা শিক্ষার্থী আছে তাদেরকে বললেন যে একটু আগে সুপ্রিম কোর্টে যে রায়টি হয়েছে যে 18 সালের যে কোটা প্রথা যে সেটি কিন্তু বহাল রেখেছেন, সেই বিষয়টি তারা কিন্তু একটু আগে তারা ঘোষণা করলেন এবং তারা এখনো সেই বিষয়টি তাদের অন্যান্য যারা আন্দোলনরত শিক্ষার্থী রয়েছে তাদেরকে তিনি জানাচ্ছেন। তো রাজীব, এই ছিল আমার কাছে সর্বশেষ। হালি, আপনাকে ধন্যবাদ। রায় আছে, দুইজন শিক্ষার্থী পিটিশনার হয়েছে, আরো অনেক শিক্ষার্থীরা রয়েছেন। তারা আসছেন এই পরিস্থিতি, উদ্ভূত পরিস্থিতি বিবেচনায় বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আনা দরকার এবং যেহেতু বিষয়টি অ্যাপিলেট ডিভিশন থেকেই চূড়ান্ত নিষ্পত্তি হবে, সুতরাং অ্যাপিলেট ডিভিশন থেকে চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যাতে স্থিতি অবস্থা বা একটা স্টে আদেশ থাকে, সেই জন্যই আমরা এই নিবেদন গতকালকে ফাইল করেছিলাম। মাননীয় জাজ ইন চেম্বার গতকালকে আজকে এই ম্যাটারটাকে ফুল কোর্টে ফিক্স করে দিয়েছেন। আজকে ফুল কোর্টের মাননীয় প্রধান বিচারপতির নেতৃত্বে সকল বিচারপতিবৃন্দ উপস্থিত ছিলেন। ওনারা সন্তুষ্ট হয়ে, আমরা খুব বেশি সাবমিশন দিতে হয়নি রাখি না, এই জন্য যেহেতু এটা পলিসি ম্যাটার, যেহেতু একটা সরকারের সার্কুলারকে হাইকোর্ট ডিভিশন থেকে স্টে করা হয়েছে, আইনগত এবং নীতিগতভাবে এই আদেশটা স্টে বা স্ট্যাটাস কো থাকে, এটাই হচ্ছে আমাদের এখনকার পর্যন্ত কনভেনশন অফ ল। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে। তার মানে কি করবে? 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। আন্দোলনকারীদের ব্যাপারে আদালত বলেছেন তাদেরকে ঘরে ক্লাসে ফিরে যাওয়ার জন্য শান্তিপূর্ণ ব্যবস্থা বজায় রাখার জন্য ভাইস চ্যান্সেলরদেরকে বলেছেন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা। এই বিষয়ে কিছু মন্তব্য করেছে এটা তো সবাই আপনারা জানেন, আপনারা যেহেতু সুপ্রিম কোর্ট বিট করেন, সকল সাংবাদিক বন্ধুরা জানেন যে হাইকোর্ট ডিভিশনের যে কোনো রায়ের বিরুদ্ধে অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার অধিকার সবারই রয়েছে এবং যারা এই মামলার পক্ষে রায় পেয়েছেন তাদেরকেও কিন্তু চূড়ান্ত ফয়সালা অ্যাপিলেট ডিভিশন থেকেই নিতে হবে। অ্যাপিলেট ডিভিশনের আরও একটা ক্ষমতা আছে, সেটা হচ্ছে হাইকোর্ট ডিভিশনের রায় হয় বাতিল করতে পারবেন অথবা চূড়ান্ত বহাল রাখতে পারবেন এবং 104 ধারা অনুযায়ী মাননীয় প্রধান বিচারপতি এটিও বলেছেন যে ওনারা কিন্তু এটাকে সংশোধন করে একটা সংস্কারমূলক নির্দেশনা দিতে পারবেন অথবা আরও হাই পাওয়ার কমিটি গঠন, যে কোনোভাবে অ্যাপিলেট ডিভিশন নির্দেশনা দিতে পারবেন এবং বিষয়টি যেহেতু আদালতে আসছে, এখন আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আমাদের কথা হচ্ছে যারা আন্দোলন করছেন এবং যারা মুক্তিযোদ্ধাদের সন্তান যারা রয়েছেন, রিট পিটিশন ফাইল করেছিলেন, সবার প্রতি বিনীত অনুরোধ হচ্ছে যে এইটা সবার স্বার্থে স্থিতি অবস্থা দেওয়া হয়েছে এবং মামলাটি যখন চূড়ান্ত সিদ্ধান্ত হবে, যে ফয়সালা আপিল বিভাগ দিবেন সেই ফয়সালা সবাইকে মেনে নিতে হবে। মঞ্জু ভাই, স্থিতি অবস্থার ফলে যারা আন্দোলন করছে তাদের কাছে এখন মেসেজটা কি, তারা এখন কি করবে একটু ক্লিয়ার করবে, তাদের জন্য বার্তাটা কি একটু যদি আরেকবার বলেন। কোর্ট বলেছে যে হুইসেল ব্লোয়াররা আসে এটা করতে হলো, শিক্ষকরা কেন করলো না, শিক্ষকরা কেন করলো না, কোর্ট কি বলতে চেয়েছে শুনেন এইটা বিষয়টা খুব অল্প সময়ের, গত এক সপ্তাহ আগে গভর্নমেন্টের সিপি হিয়ারিং হয়েছিল, সিএমপি হিয়ারিং হয়েছিল, এটা খারিজও করা হয় না, এটা পেন্ডিং ছিল। আর আমরা গতকালকে আসছি, এখানে ধরেন হুইসেল ব্লোয়ার যে কেউ আসতে পারে, এখন শিক্ষকরা যে আসে নাই বা আসবে না সেটাও কিন্তু বলা যাচ্ছে না, কিন্তু অ্যাপিলেট ডিভিশন সবার বেলায় আদেশটা দিয়েছেন, যারা আন্দোলনকারী তাদের বেলায় নির্দেশনা দিয়েছেন, মাননীয় ভাইস চ্যান্সেলরদের ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। আরেকবার একটু ক্লিয়ার করেন যে আন্দোলন যারা করছে তাদের কাছে এখন মেসেজটা কি, স্থিতি অবস্থার ফলে তাদের মানে আগের অবস্থানটা কি, তারা আগের অবস্থায় ফিরে যাবে। মানে মুক্তিযোদ্ধার কোটা যেটা বহাল ছিল এটাই আছে, মুক্তিযোদ্ধার কোটা বহাল থাকবে না, এখন 2018 সাল থেকে যে অবস্থায় ছিল সেই অবস্থা থাকবে প্রজ্ঞাপনের পর থেকে। মানে পরিপত্রতে ছিল যে মেধাবীদেরকে নিয়োগ দিতে হবে, কোনো মুক্তিযোদ্ধার কোটা থাকবে না, সেই অবস্থায় আছে। মঞ্জু ভাই, মুক্তিযোদ্ধাদের কোটা না মেধার ভিত্তিতে অর্ডারটা সেল এক্সপ্লেনেটরি, এই ব্যাপারে আর আমি কিছু বলতে চাচ্ছি না।
18 সাল থেকে বাতিল যেভাবে ছিল বাতিল থাকে। দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম হাইকোর্টের স্থিতাবস্থা নিয়ে ব্রিফ করছিলেন সেখানকার আইনজীবীরা। বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বসতবাড়ি ও রাস্তাঘাট থেকে পানি না নামায় দুর্ভোগ কমেনি বানভাসীদের। কুড়িগ্রামে সবকটি নদ নদীর পানি কমতে থাকলেও ব্রহ্মপুত্র দুধকুমারে 4টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। দুর্গত এলাকায় খাদ্য, বিশুদ্ধ পানি, ওষুধ ও গোখাদ্যের তীব্র সংকটে পড়েছেন বানভাসীরা। জেলা প্রশাসন থেকে 532 মেট্রিক টন চাল, 22,000 শুকনো খাবার প্যাকেট এবং 32 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি বিপদসীমার 39 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জামালপুরে যমুনার পানি কমতে শুরু করলেও নিম্নাঞ্চল ও লোকালয়ে পানি থাকায় দুর্ভোগে আছে পানিবন্দী 2.5 লাখ মানুষ। বন্যায় 350টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান এবং 19টি কমিউনিটি ক্লিনিক বন্ধ রয়েছে। বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিকের পর ব্রিটিশ মন্ত্রিসভায় স্থান পেয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত নারী। যুক্তরাজ্য সরকারের হাউজিং, কমিউনিটিজ অ্যান্ড লোকাল গভর্নমেন্ট হাউজিং বিষয়ক মন্ত্রণালয়ের পলিসিগত ডেভেলপমেন্টের দায়িত্ব পেয়েছেন রুশনারা আলী। সদ্য শেষ হওয়া ব্রিটেনের সাধারণ নির্বাচনে লন্ডনের ব্রেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে লেবার পার্টির হয়ে টানা 5মবারের মতো এমপি নির্বাচিত হন তিনি। রুশনারা আলীর জন্ম সিলেটে। এর আগে মঙ্গলবার নতুন সরকারের সিটি মিনিস্টার হিসেবে দায়িত্ব পান টিউলিপ সিদ্দিক। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি। বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানার মেয়ে টিউলিপ। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় 29 জন নিহত হয়েছেন। নিহতদের বেশিরভাগ নারী ও শিশু। বুধবার দক্ষিণ গাজায় একটি স্কুলের বাইরে স্থাপিত বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ক্যাম্পে হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। গত 4 দিনে বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থল হিসেবে ব্যবহৃত স্কুলে বা তার কাছাকাছি স্থানে নিয়ে চতুর্থ হামলার ঘটনা ঘটল। গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে 38,240 জনে পৌঁছেছে বলে জানিয়েছে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে দীর্ঘ 1 যুগ অপেক্ষার পর ফিলিস্তিনের সঙ্গে মুক্ত বাণিজ্যের অনুমোদন দিয়েছে ব্রাজিল। দর্শক, আমরা আবার ফিরছি দেশের খবরে। কোটা আন্দোলন নিয়ে খবর জানাতে এবার চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রুনা আনসারি। রুনা, এই মুহূর্তে পরিস্থিতি কেমন দেখছেন আপনি চট্টগ্রামে? রাজীব, ঠিক কিছুক্ষণ আগে মহামান্য হাইকোর্টের যে আদেশ, 1 মাস স্থগিতের যে আদেশ, সে আদেশের পরপর আমরা এখানে যারা সমন্বয়কারী রয়েছেন এই আন্দোলনের, তারা বলছে তারা আন্দোলন চালিয়ে যাবে। তাদের 1 দফা দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন থেকে সরবেন না। এবং আজকে পুরো বাংলাদেশের যে ব্লকেট, সে ব্লকেটের আওতায় চট্টগ্রামের দেওয়ানহাট পুরী নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন। চট্টগ্রাম থেকে পুরো দেশের যে রেল লাইন কিন্তু এখানে পুরো রেল লাইনটি অবরোধ করে রেখেছেন এবং সকাল থেকে 10টার আগে যে ট্রেনগুলো ছেড়ে গেছে এরপর কোনো ট্রেন ছেড়ে যায়নি এবং কোনো ট্রেন ছেড়ে আসছে না। ব্লকেটের আওতায় পুরো চট্টগ্রামের রেলপথ কিন্তু স্থবির হয়ে আছে এবং চট্টগ্রামে যে আন্দোলনকারীরা, তাদের সাথে আমরা কথা বলে জেনেছি মহামান্য হাইকোর্টের যে 1 মাসের স্থগিত আদেশ, সে আদেশের পরে তারা তাদের যারা কেন্দ্রীয় সমন্বয়কারী আছে তাদের সাথে কথা বলে তারা সিদ্ধান্ত নিয়েছে তারা অবরোধ চালিয়ে যাবে, আন্দোলন চালিয়ে যাবে। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং আজকে সন্ধ্যা পর্যন্ত তারা রেল লাইন অবরোধ করেছে এবং এরপরে তারা বলছেন তাদের আন্দোলন আরো কঠোর হবে। 3
দিন তাদের আন্দোলন আরো কঠোর থেকে কঠোর হবে এমনটাই বলছে। এখানে যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তারা বলছে দেশে যে কোটা প্রথার কারণে মেধাবীরা জায়গা পাচ্ছে না, মেধাবীরা দেশ ছেড়ে চলে যাচ্ছে এমন প্লেকার্ড নিয়ে বসেছে। অনেকে বলছেন কোটা বাদ দিয়ে কোটার জায়গায় যে মেধাবীরা চলে যাচ্ছে মেধাবীদেরকে জায়গা করে দিতে হবে। কোটা না মেধা, মেধা চাই তারা, মেধার মূল্যায়ন চাই। এই মেধার মূল্যায়নের জন্য তারা তাদের আন্দোলন চালিয়ে যাবে বলছেন এবং তারা এই আদেশ তারা মানছেন না। তারা এটাই একটি স্থায়ী সমাধান চায়। তারা বলছে যেহেতু দেশের বিভিন্ন সমাজ কথা বলছেন এই বিষয় নিয়ে একটি তো আদালত উভয় পক্ষকে শুনানি করে ওনারা স্ট্যাটাসকো দিয়েছেন সাবজেক্ট ম্যাটারে, অর্থাৎ এখন যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকবে। যেই কোর্টে যেই চাকরিগুলো যেগুলো চলমান আছে সেগুলো যেই অবস্থায় ছিল সেগুলো সবই ঠিক থাকবে এটা। আর এখন এই স্ট্যাটাসকোর কারণে হাইকোর্টের রায়টা এখন আর ইয়ে হচ্ছে না, এখন ওনাদের স্ট্যাটাসকোটাই কার্যকর হবে, বহাল হবে। এখন যেহেতু স্ট্যাটাসকো আছে যেগুলো ছিল ওগুলো সবগুলো থাকবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের জন্য কি আমি একটা বলতে চাচ্ছি যে যারা আন্দোলন করছেন তাদেরকে আমি অনুরোধ করব, তাদেরকে যেহেতু তাদের সুপ্রিম কোর্ট এটা বিবেচনায় নিয়েছেন এবং সুপ্রিম কোর্ট একটা কথা বলছেন, তাদের যদি কোনো গ্রিভান্স থাকে তারা যেন এখানে এসে পক্ষ হয়ে তারা বলতে পারে, সেটাও কিন্তু তাদের আদেশে এটা আছে। অতএব এখন আর কোনো যৌক্তিক তাদের কোনো কারণ নেই, তারা অবশ্যই এটা বন্ধ করে তাদের অবস্থানে ফিরে যাওয়া উচিত, কারণ তাদের কোনো আন্দোলন আর করার এবং জনদুর্ভোগ বাড়ানোর কোনো যৌক্তিক কারণ এখন আর নাই তাদের কাছে। আপনি বলছেন যে আগের অবস্থা এটা কোটাটা কিভাবে আছে? এখন শুনেন যে অবস্থা ছিল আগে এই রায়ের আগে সেই অবস্থা, কারণ এখন যে স্ট্যাটাসকো বলছে সাবজেক্ট ম্যাটারে তো এটা ছিল, এটা বাতিল করা ছিল না, সেই ক্ষেত্রে বাতিল আছে। এখন যেই নতুন যেগুলো আছে, যেগুলো পুরো যে বিজ্ঞাপন আছে, যেগুলো বিজ্ঞাপিত হয়েছে সেগুলোতে কোটা পদ্ধতি লাগবে না। পরবর্তী নতুনটা যদি করতে হয় তাহলে এখন আপাতত কিছু করবে না, মামলাটা 7 তারিখে শুনানি হবে, তখন কোর্ট ঠিক করবে এটা। আমি যেটা বলছি যে দেখুন আমাদের যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা আছে, এছাড়া পিএসসিতে কয়েকটি পরীক্ষা আছে, এরা কিন্তু কোথাও ওই প্রজ্ঞাপনে কোটার কথা বলা নাই। সেই ক্ষেত্রে যদি এখন এই কোটাটা সিস্টেমটা যদি স্থগিত না করা হয় তখন এই পরীক্ষাগুলো নেওয়া সম্ভব হবে না এবং চাকরি দেওয়া সম্ভব হবে না, কারণ এখানে কোনো মুক্তিযোদ্ধা হিসেবে কেউ এখানে দরখাস্ত করেনি, ওদের কোটা দেওয়ার কথাও ছিল না, সেই আরও জটিলতার সৃষ্টি হবে। এই কথাটা আমি কোর্টের ইয়েতে বলছি এবং বলছি যে এটা সরকারের পলিসি ডিসিশন। এই কোটা রাখা না রাখাটা হচ্ছে সরকারের পলিসি ডিসিশন। এখানে আদালতের কিছু আমাদের যে সুপ্রিম কোর্টের এতদিনকার যতগুলো সিদ্ধান্ত আছে বলছে যে এটা সরকার পলিসি ডিসিশনে আদালত কোনোভাবে হস্তক্ষেপ করতে পারে না। এই কথা বলেছিলেন যে এই আন্দোলনের কারণে কোনো রায় চেঞ্জ হয় না এবং আদালত যেটা বলছেন আদালত যেটা বলছেন যে এর আগেও উনি বলছেন যে আমি যখন ট্রাইব্যুনালে ছিলাম সেই সময় বলছি, আমি আজকেও বলছি, সবসময় আমি এটা বলি, কোনোভাবেই আন্দোলন করে তো রায় পরিবর্তন করা যায় না। রায় পরিবর্তনটা পদ্ধতি আছে, যদি কেউ মনে করে যে এই রায়টা সঠিক হয়নি, তার যদি মনে হয় সে তখন উচ্চতর আদালতে আসতে পারে। এবং আদালত বলছেন যে যারা আন্দোলন করছেন তারা যদি মনে করেন তারা অবশ্যই তাদের কথা বলার জন্য এই মামলায় এসে পক্ষ হয়ে মামলায় কথা বলতে পারবেন। স্যার আজকে যে স্থিত অবস্থা দিল এটার ফলে কি 2018 সালের যে মেধার ভিত্তিতে আমি বলতেছি শুনেন, হ্যাঁ এখন এর প্রেক্ষিতে যেই প্রক্রিয়াগুলো আছে সবগুলোতেই মেধার যারা এই কোটা পদ্ধতি যে 2018 যে সার্কুলার সেই অনুযায়ী চলবে। দর্শক, আদালতের এই আদেশ নিয়ে ব্রিফ করছেন অ্যাটর্নি জেনারেল। তার আগে আমরা চট্টগ্রামে ছিলাম কোটা বিরোধী আন্দোলন নিয়ে, সেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রুনা আনসারি। আমরা আবারও চলে যাচ্ছি তার কাছে। রুনা, আপনি যেমনটি জানাচ্ছিলেন এর আগে, এই শিক্ষার্থীরা এখন কি বলছেন? শিক্ষার্থীরা বলছেন মহামান্য হাইকোর্টের যে আদেশ 1 মাসের স্থগিতাদেশ সেটি তারা মানছেন না, কারণ তারা বলছেন একটি স্থায়ী সমাধান চান। তারা এক দফা দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ তারা পড়ার টেবিলে ফিরে যাবেন না। তারা বলছেন প্রয়োজনে তারা এখানে রাস্তায় রক্ত দিবেন। তারা যে তাদের অধিকারের জন্য, বৈষম্য দূরীকরণের জন্য, তাদের অধিকার আদায়ের জন্য তারা যে আন্দোলনে নেমেছেন সেই আন্দোলন তারা স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন
পাচ্ছেন চট্টগ্রামের যে রেলপথ অবরোধ করা হয়েছে সকাল 10টা থেকে এবং পুরো চট্টগ্রামের সাথে পুরো বাংলাদেশের রেল লাইন বন্ধ রয়েছে এই মুহূর্তে এবং তারা একটি তাদের স্লোগান, কোনোভাবে তাদেরকে সাময়িক সান্ত্বনা দিয়ে কোনোভাবে আন্দোলন থামানো যাবে না। আজকে পুরো বাংলাদেশের যে ব্লকেট, সেই ব্লকেটটা শুধু শহরে নয়, নগরে নয়, সারা দেশে ছড়িয়ে পড়েছে বলে তারা আমাদের মাধ্যমে জানিয়েছেন এবং তারা বলছেন আজকের পর থেকে তাদের আন্দোলন আরো কঠোরতম হবে, কঠোর থেকে কঠোরতম আন্দোলনে তারা যাবেন এমনটা হুঁশিয়ারি দিয়েছেন। তারা বলছেন তাদের এক দফা দাবি, কোনো ধরনের কোটা থাকা যাবে না, কোটার যে সংস্কার সে সংস্কার করতে হবে, কোটার সংস্কার না হওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না, তারা আন্দোলন চালিয়ে যাবেন এমনটাই বলছেন। মহামান্য হাইকোর্টের আদেশের পরপর আমরা তাদের সাথে কথা বলছি, কিন্তু তারা বলছেন এই আদেশের প্রেক্ষিতে তারা কেন্দ্রীয় তাদের যারা সমন্বয়ক আছেন তাদের সাথে কথা বলে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং আজকের আন্দোলন তারা করবেন এবং রাজপথ থেকে তারা যাবেন না। কোটা নয় মেধা, মেধা নয় কোটা, এই একটি স্লোগানে তারা বলছেন না কোটা না, তারা মেধা চান, মেধাবীদের জায়গা চান, মেধাবীদেরকে মূল্যায়ন করা হোক এবং কোটাকে সংস্কার করা হোক। অতি সত্তর কোটা সংস্কার করা না হলে, কোটার যে পরিপন্থী সেটা যদি সংস্কার করা না হয় তাহলে তারা এর থেকে আরো কঠোর আন্দোলনে যাবেন। আজকে তারা রাজপথ অবরোধ করেছেন এবং শহর থেকে পুরো দেশের বিভিন্ন যে প্রান্তগুলো, প্রত্যেকটা প্রান্ত তারা অবরোধ করবেন। তারা ব্লকেট বাংলাদেশ, যেটি পুরো বাংলাদেশের সাথে সব জায়গায় তারা যোগাযোগটা তারা বন্ধ করে দেবেন এমনটাই বলছেন। রাজীব, এই ছিল আমার কাছে চট্টগ্রামের কোটা বিরোধী আন্দোলন আজকের যে তথ্য। রুনা, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা চট্টগ্রামে খবর জানছিলাম, এবার আমরা আবার একটু ঢাকায় ফিরতে চাই। শাহবাগে আছেন আমাদের সহকর্মী তানভীর খন্দকার, তিনি জানাবেন ঢাকার অবস্থা। তানভীর, সর্বশেষ অবস্থা আমাদের জানান। আদালতের এই আদেশের পরে শিক্ষার্থীরা এখন কি বলছেন? আসলে শিক্ষার্থীরা আসলে তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে আসলে আদালত থেকে এই অবস্থা তারা আসলে আশা করেনি। তারা বলছেন যে আসলে তারা একটা সুষ্ঠু সমাধানের পথের দিকে আদেশ আসবে এরকম তারা আশা করেছিলেন। এখন এই মুহূর্তে তারা আসলে এই যে আদালতের যে রায়ের বিষয়টি সেটিকে তারা ক্ষোভ জানাচ্ছেন এবং এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থীরা এই কোটা বিরোধী আন্দোলনের বিরোধিতা করে কোটা বিরোধী আন্দোলনের পক্ষে আসলে তারা এইখানে বসেছেন এবং তারা সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবেন। যদিও এখান থেকে প্রশাসনের লোকজন এখানে এসেছিলেন, তাদের সাথে কথা বলেছেন আসলে এই জায়গাটিতে আসলে যাতে তারা দ্রুত এই কর্মসূচি শেষ করে এরকম একটা অনুরোধ তারা কিন্তু করেছিলেন। আমরা কথা বলতে চাই, একজন শিক্ষার্থী রয়েছেন আমার সাথে, আসলে বলবেন যে হাইকোর্ট থেকে যে আদেশ আছে এই বিষয়ে আপনাদের মতামত। আমরা হাইকোর্টের উপরে পর্যাপ্ত সম্মান রেখেই বলতে চাই, আমাদের দাবি দেওয়া কিন্তু হাইকোর্টের কাছে না, আমাদের সমস্ত দাবি দেওয়া হচ্ছে নির্বাহী বিভাগের কাছে এবং নির্বাহী বিভাগ যতদিন পর্যন্ত না আমাদের দাবি দেওয়াগুলো মেনে নিচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথেই অবস্থান করব। আর আপনারা অবগত আছেন যে আমরা ক্লাস পরীক্ষা মোটামুটি বর্জন করে দিয়েছি মোটামুটি সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তো যতদিন পর্যন্ত আমাদের দাবি দেওয়া পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা ক্লাসরুমে ফিরবো না। আচ্ছা, আপনি যেটা বলছিলেন যে ফিরবেন না ক্লাসরুমে, কিন্তু এই যে আপনি যে এই পোশাকের মধ্য দিয়ে কি প্রতীকী কি তুলে ধরার চেষ্টা করেন? আমি প্রতীকী অর্থে এই পোশাকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করতেছি যে কোঠার যে ফাঁসটা, এই ফাঁস যে মেধাবীদের ফাঁসিতে ঝোলানো হচ্ছে এটা এক ধরনের বৈষম্য এবং বাংলাদেশে যে বৈষম্য নিরসনের জন্য আমরা দেশটাকে স্বাধীন করেছিলাম, তো যদি স্বাধীনতার 53 বছর পরে সেই বৈষম্য ফিরে আসে তাহলে এটা এক ধরনের পুরো জাতিসংঘের প্রহসন। এই প্রহসনকে রুখতেই আমরা ছাত্র সমাজ রাজপথে নেমেছি এবং যতদিন পর্যন্ত না এই বৈষম্য দূর করতে পারতেছি ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। জি, ধন্যবাদ আপনাকে। রাজীব, আপনি যেমনটি শুনছিলেন আসলে তারা আসলে রাজপথেই থাকবেন। তাদের যে এক দফা দাবি, কোটা পদ্ধতি সেটি সংস্কার করে সর্বোচ্চ যৌক্তিক পর্যায়ে এবং যে সংবিধানের যে বিষয়টি রয়েছে যে সর্বোচ্চ 5% অনগ্রসর গোষ্ঠীকে সুবিধা দিয়ে এই কোটা সংস্কারের তারা দাবিতে এই আন্দোলন। তবে তাদের দাবি না মানা পর্যন্ত তারা সারা দেশে এই বাংলা ব্লকেট তাদের যেই অবরোধ কর্মসূচি, এই কর্মসূচি চালিয়ে যাবেন বলে এখানকার শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছে। রাজীব, এই ছিল আমার কাছে শাহবাগ এলাকা থেকে। তানভীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 3টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।